বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সংসদে বৃহস্পতিবার মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ রেল বাজেট পেশ করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়া প্রকল্পের পথও সুগম করার ইঙ্গিত রয়েছে এই রেল বাজেটে। বৃহস্পতিবার সংসদে নরেন্দ্র মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ রেল বাজেট পেশ করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। যাত্রী নিরাপত্তা ও সুরক্ষার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়া প্রকল্পের পথও সুগম করার ইঙ্গিত রয়েছে সুরেশ প্রভুর প্রথম রেল বাজেটে। মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ রেল বাজেটে যাত্রীদের স্বস্তি দিয়ে ভাড়া বাড়ালেন না রেলমন্ত্রী সুরেশ प्रभु। स्वाभाविकভাবেই খুশি যাত্রীরা। रेल ने तो पहले से अपना भाव जो था वो पहले बढ़ा दिया बजट के पहले, तो अब कम होना चाहिए था। रेट के फ्रेट्स के किराए भी कम होने चाहिए थे और रेल का किराया भी कम होना चाहिए था। हम तो रेल बजट की उम्मीद करते हैं कि अभी जो रेल बजट आया उसमें आम जनता का अपने माननीय मोदी जी ने ऐसे बताए थे कि अच्छे दिन आएगी, तो आम जनता के लिए ये कौन से अच्छे दिन है? आम जनता के लिए जो आम आदमी है जो पैसा इकट्ठा कर करके यहाँ से दूर दूर गाँव में जाता है, तो उनके लिए क्या फायदा है? हम तो मोदी जी यही कह रहे हैं, ज्यादा कुछ कहने का हम चाहते नहीं है। आम जनता के लिए फायदा क्या करेगी? अच्छे दिन कब आएंगे आम जनता के लिए? तब से हमारे मोदी जी की सरकार आई, इसमें जो भी नए रेल मंत्री बने हैं सर, तो जो बता रहे थे, काफी वादे कर रहे थे कि हम इस तरीके से करेंगे, सुरक्षा व्यवस्था हम बढ़ाएंगे और हम ऐसे ऐसे नई रेलें चलाएंगे। जो पूर्वी प्रदेश है, जैसे उत्तर प्रदेश है, बिहार के लोग हैं, आने जाने के लिए उनको दिक्कतें नहीं होंगी, लेकिन हमें ऐसा कुछ अभी फील नहीं हुआ, महसूस नहीं हो रहा कि हमारे साथ ऐसा हुआ। मुझे अनुभव যাত্রী ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি রেলমন্ত্রী হিসেবে প্রথম বাজেট পেশেই এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিলেন সুরেশ প্রভু। এই প্রথম রেল বাজেটে ঘোষণা করলেন না কোনো নতুন ট্রেন বা নতুন কোনো প্রকল্প। রেলমন্ত্রী জানিয়েছেন সমীক্ষার পর এ ব্যাপারে সিদ্ধান্ত। নতুন ট্রেন না পেলেও যে 9টি রুটে পরীক্ষামূলকভাবে 160 থেকে বাড়িয়ে ঘন্টায় 200 কিলোমিটার বেগে ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে কলকাতাও। রেলমন্ত্রী জানান, কলকাতা দিল্লি, দিল্লি মুম্বাই সহ 9টি রুটে ঘন্টায় 200 কিলোমিটার বেগে ট্রেন। সুরেশ প্রভুর ঘোষণা, রেলের পুনর্জন্ম ঘটাতে হবে। সেই জন্য 4টি লক্ষ্যও স্থির করেছে সরকার। সেগুলি হলো যাত্রী সুরক্ষা, যাত্রী সুবিধা, রেলের ক্ষমতা বৃদ্ধি এবং রেলকে স্বনির্ভর করতে উদ্যোগ। বুলেট ট্রেন নিয়ে আগামী বছর রিপোর্ট পেশ করা হবে বলেও এদিন ঘোষণা করেছেন রেলমন্ত্রী। Unfortunately, railways facilities have not improved very substantially over the past few decades. A fundamental reason for this is a chronic underinvestment in railways, which has led to congestion and overutilization. As a consequence, capacity augmentation suffers, safety is challenged, and the quality of service delivery declines, leading to poor morale, reduced efficiency, suboptimal freight and passenger traffic, and fewer financial resources. This again feeds the vicious cycle of underinvestment. This cycle must be put up in the economy for the poor. Investment in Indian Railways is also necessary for environmental sustainability and well-being. रेलवे की गति पर दिया गया है, टेक्नोलॉजी के अपग्रेडेशन पर दिया गया है और नई नई कल्पनाओं से भरा हुआ सर्वस्पर्शी विकास के हर पहलू को छूने वाला आज रेलवे बजट देश के सामने आया है। अब तक रेल बजट कितने डिब्बे बढ़ेंगे, कितने डब्बे एसी होंगे, कितनी नई ट्रेन चलेगी। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। ছুটি কাটিয়ে দলে ফিরলে সম্ভবত রাজ্যাভিষেক হতে চলেছে কংগ্রেসের যুবরাজের। সেপ্টেম্বরেই শেষ হচ্ছে সোনিয়া গান্ধীর কংগ্রেস সভানেত্রী পদের সময়সীমা। তারপরেই হয়তো কংগ্রেসের ভাইস প্রেসিডেন্টের মাথায় উঠতে চলেছে প্রেসিডেন্টের মুকুট। ছুটি কাটিয়ে দলে ফিরলেই সম্ভবত রাজ্যাভিষেক হতে চলেছে কংগ্রেসের যুবরাজের। সেপ্টেম্বরেই শেষ হচ্ছে সোনিয়া গান্ধীর কংগ্রেস সভানেত্রী পদের সময়সীমা। তারপরেই হয়তো কংগ্রেসের ভাইস প্রেসিডেন্টের মাথায় উঠতে চলেছে প্রেসিডেন্টের মুকুট। যদিও এই বছর এপ্রিলের প্রথম সপ্তাহে এআইসিসির বৈঠকেই দলীয় প্রেসিডেন্ট পদে রাহুলের নাম ঘোষণা হবে কিনা সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। যদিও দলীয় সূত্রে খবর, এবছরই পার্টির প্রেসিডেন্ট পদ পেতে চলেছেন রাহুল। সীতারাম কেশরীর পর 1998 সাল থেকে কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী। প্রসঙ্গত, এত দীর্ঘদিন ধরে আর কেউই এই পদ দখল করে রাখেনি। 1999 সালে
এনডিএর কাছে পরাজিত হওয়ার পর 2004 সালে কেন্দ্রে ইউপিএ সরকার গঠনে সোনিয়ার ভূমিকা অনস্বীকার্য। 2013 সালের জানুয়ারিতে জয়পুরের চিন্তন শিবির থেকে দলের সাধারণ সম্পাদক থেকে সহসভাপতির পদে উন্নীত হন রাহুল গান্ধী। 2014 সালে লোকসভা নির্বাচনে তাকে সামনে রেখেই প্রতিদ্বন্দ্বিতা করেছিল কংগ্রেস। যদিও তার ফলাফল কিন্তু ভালো হয়নি। মোদি ঝড়ের কাছে উড়ে গিয়েছিলেন কংগ্রেসের যুবরাজ। রাহুল কংগ্রেসের সহসভাপতি হওয়ার পর থেকেই কংগ্রেসের সাফল্যের গ্রাম লক্ষণীয়ভাবে নিম্নগামী। তবে তাতেও বোধহয় আটকাচ্ছে না তার দলীয় প্রেসিডেন্ট হওয়া। জল্পনা যাই থাকুক না কেন, এখনও এই নিয়ে জনসমক্ষে মুখ খুলতে নারাজ কংগ্রেসের নেতারা। সূত্রের খবর, দলে তার কিছু সিদ্ধান্তর মান্যতা হচ্ছে না। তার ঘনিষ্ঠ সূত্র দাবি করেছেন তিনি নাকি দলে ইচ্ছামতো কাজ করতে পারছেন না। দলের কর্মপদ্ধতি নিয়ে রাহুল বহুবার কংগ্রেসের বর্ষীয় নেতাদের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক ভয়াবহ যান দুর্ঘটনায় একই পরিবারের 7 জনের মৃত্যু হয় এবং আহত হয় একজন। ঘটনাটি ঘটে রানীরবাজার থানাধীন নলগড়িয়া এলাকায়। সকলের বাড়ি জিরানিয়া কলাবাগান এলাকায় বলে জানা যায়। আবারও জাতীয় সড়কে ভয়াবহ যান সন্ত্রাসের শিকার হলো একই পরিবারের 7 জন। ঘটনা রানীরবাজার থানাধীন লালগড়িয়া এলাকায়। ঘটনায় জানা যায় বুধবার রাত আনুমানিক 1:30 নাগাদ রাজধানীর ইন্দ্রনগর থেকে একটি অনুষ্ঠান শেষে TR01 AQ 0228 নম্বরের একটি অল্ট্রো গাড়ি করে ফিরছিলেন কিছু লোক। গাড়িটি জিরানিয়া নলগড়িয়া এলাকায় আসলে বাঁক নিতে গিয়ে উল্টে যায়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় গাড়িতে থাকা একই পরিবারের 8 জনের মধ্যে 7 জনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হয়। নিহতরা হলেন রোনা খাতুন বয়স 9, আরিফ মিয়া বয়স 13, ইউসুফ মিয়া বয়স 13, মমতাজ বেগম বয়স 27, ইউনুস মিয়া বয়স 33, সুমন মিয়া বয়স 17 এবং সাহারা বেগম বয়স 13। আহত হলেন জামাল মিয়া। জানা যায় সকলের বাড়ি জিরানিয়া কলাবাগান এলাকায়। দ্রুত গতিতে থাকার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আমরা কোথারি না, তারা তো আমরা আগে আয় বসে। কোন জায়গার থেকে? ইন্দ্রনগর থেকে। কি গেছিল ইন্দ্রনগর? ইন্দ্রনগরে আমরা একটা উৎসব গেছিলাম, মাহফিল গেছিলাম। আচ্ছা, মাহফিল থেকে আওয়ার সময় ঘটনাটা করছে। মানে কটা বাজে আনুমানিক যে সময় ঘটনাটা? অনেক একটা বৃষ্টি ছিল। আপনি পিছনের গাড়ি আসলেন? আমরা যে পিছনে গাড়ি আসলাম, তারা সামনে গাড়ি? তারা সামনে। কতজন মারা গেছে? 7 জন। তারা কি সব এক পরিবারে? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি। জোরপূর্বক এক স্কুল পড়ুয়া নাবালিকাকে অপহরণ, বিবাহ, ধর্ষণ ও এই ঘটনা ভিডিওগ্রাফি করার অপরাধে গ্রেপ্তার আনোয়ার হোসেন নামে এক যুবক। সোনামুড়া আদালত থেকে বুধবার তাকে আগরতলা সিজিএম আদালতে পাঠানো হয়। ঘটনা সোনামুড়া শহরে। এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণ করার অভিযোগ উঠল সোনামুড়ার এক যুবকের বিরুদ্ধে। এক সময়ে NSUI এর টিকিটে কলেজ নির্বাচনে সোনামুড়া কলেজের জিএস পদের জন্য প্রার্থী ওই যুবকটির নাম আনোয়ার হোসেন। নাবালিকা স্কুল ছাত্রীটির মা সেলিনা আক্তারের অভিযোগ মূলে সোনামুড়া থানার পুলিশ মামলা গ্রহণ করে মূল অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তার করে এবং 7 দিনের পুলিশ রিমান্ড চেয়ে বুধবার সোনামুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালতে প্রেরণ করলে আদালত আগরতলা জেলা আদালতে পাঠিয়ে দেয় তাকে। তার কারণ প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স 2012 এই আইনটি প্রয়োগ করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, গত 28 ফেব্রুয়ারি নিজের বাড়ি থেকে স্কুলে আসছিল 6ষ্ঠ শ্রেণীতে পাঠরতা ওই ছাত্রী। অভিযোগ, সোনামুড়া ইংলিশ মিডিয়ামের ওই ছাত্রীকে রেমবো ক্লাবের কাছ থেকে একটি ছাই রঙের মারুতি গাড়িতে উঠিয়ে অপহরণ করে আনোয়ার ও তার এক সহযোগী ফারুক সহ গাড়িটির চালক। মুখ বাঁধা অবস্থায় ওই স্কুল ছাত্রীটিকে রাঙ্গামাটিয়ার কোনো এক রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় জঙ্গলের ভেতরের এক বাড়িতে। অভিযোগ, ওই বাড়ির এক মহিলাকে দিয়ে নাবালিকাটিকে শাড়ি পরানো হয় এবং এক কাজী সাহেবকে ডেকে এনে তাকে জোরপূর্বক বিয়েও করে অভিযুক্ত আনোয়ার। অভিযোগ, বিয়ের পর নাবালিকাটিকে ধর্ষণও করে মূল অভিযুক্ত। এই দিনেই বিকেল নাগাদ প্রায় একই স্থানে নাবালিকাটিকে ছেড়ে দেয় অভিযুক্ত। আরও অভিযোগ, আনোয়ার হুমকি দেয় কাউকে কিছু না বলতে। বিয়ে করার কিছু ছবি তার মোবাইলে তুলে রেখেছিল অভিযুক্ত। হুমকি দেওয়া হয় অন্য কাউকে ঘটনা জানানো হলে নাবালিকাটিকে প্রাণে মেরে ফেলা হবে এবং ছবিগুলো নেটে ছেড়ে দেওয়া হবে। সেই ভয়ে বাড়ি গিয়ে আর কাউকে কিছু জানায়নি নাবালিকা। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে সোনামুড়া ইংলিশ মিডিয়ামের এক ছাত্রকে দিয়ে নাবালিকা ছাত্রীটির জন্য কিছু চকলেট পাঠায় NSUI নেতা আনোয়ার হোসেন।
তার নজরে আসে স্কুল কর্তৃপক্ষের। স্কুলের তরফে নাবালিকার অভিভাবকের কাছে চকলেট পাঠানোর ঘটনা জানানো হয়। অভিভাবকরা চেপে ধরলে সমস্ত ঘটনা খুলে বলে ধর্ষিতা স্কুলছাত্রী। মঙ্গলবার মূল অভিযুক্ত আনোয়ার হোসেন, সহযোগী ফারুক ও গাড়ি চালকের বিরুদ্ধে নাবালিকা ছাত্রীটির মা সেলিনা আক্তার মামলা করেন সোনামুড়া থানায়। রাতেই মূল অভিযুক্ত আনোয়ারকে পুলিশ গ্রেপ্তার করলেও বাকি দুজনকে গ্রেপ্তার করতে পারেনি। আমাদের থানা থেকে অভিযোগ আসে যে আনোয়ার হোসেন, তার বাড়ি অ্যাকচুয়ালি শ্রীমন্তপুর, থাকে সোনামুড়া শহরেই থাকে। সে একটা মেয়ে, ওই মেয়ের সাথে খারাপ সম্পর্ক করেছে, এই ব্যাপারে একটা অভিযোগ আসে। সেই অভিযোগ বলে আমরা তাকে গতকালকে রাত্রে অ্যারেস্ট করি এবং আজকে তাকে আমরা কোর্টে পাঠাই। প্রাথমিকভাবে ওরা 3 জনের বিরুদ্ধে দিয়েছে, 2 জনের নাম দিয়ে দিয়েছে, আরেকজনকে নাম দেয়নি। এখন আমরা তদন্ত করে দেখছি আর কে কে এই ঘটনার সাথে আছে, এবং বাকিদের যে 2 জনের নাম দিয়েছে ওদেরও আমরা সম্পূর্ণ ঠিকানা কালেকশন করে আমরা ওদেরকেও গ্রেপ্তার করি। মেয়েটা হচ্ছে গিয়ে মাইনর এবং সে এখানকারই একটা স্কুলে ক্লাস 6-এ পড়াশোনা করে। অভিযোগটা এরকম এসছে, আমরা এখন এটা তদন্ত করে দেখছি অ্যাকচুয়ালি এটা কতটুকু সত্য। যেখানে এই অভিযোগটা যে জায়গার ব্যাপারে এসেছে এটা এখনও আমরা অ্যাসার্টেন করতে পারিনি। ওকে আমরা কোর্টে পাঠিয়েছি, পুলিশ রিমান্ড চাই। পুলিশ রিমান্ড আসলে ওকে আমরা ইন্টারোগেশন করব, করে আমরা সঠিক যে জায়গাটাতে ঘটনা হয়েছে সেটা আমরা নির্ধারণ করতে পারবো আশা করি। পুলিশ নতুন আইনটি ছাড়াও ভারতীয় দণ্ডবিধির 356, 376 (2) ও 506/34 ধারা প্রয়োগ করেছে গ্রেপ্তার হওয়া আনোয়ারের বিরুদ্ধে। মেয়েরা যখন আমি জিজ্ঞাসাবাদ করি তখন মেয়ে কইছে যে মেয়েটা জোর করে গাড়ি করে নিয়ে গেছে। মেয়েটা ড্রাইভারটাই চিনে না, সাথে লোকটারই চিনে। নিয়ে সেরা ওইখানে একটা স্কুল ড্রেসে তারা নিয়েছে, তাদের স্কুল ড্রেসে যাওয়ার পথে তারা নিয়ে গেল। তারপরে তাদের ড্রেসটা খুললা একটা শাড়ি পরতে কইল। একটা মহিলা আসছিল, কইতেছে মহিলাটা শাড়ি পরাইছে, পরানোর পরে একটা বিয়ে একটা তারপরে তারা কইলো যে বিয়ে তো আছে, এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ। মেয়েতেও ঘটনা কইলো, মেয়ের মা অভিযোগ করে। আমরা নিচে 366, 376 (2) (I) 506, 34 আর 4 অফ প্রোটেকশন অ্যাক্ট। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে ত্রিপুরা জঙ্গিদের 18 থেকে 20টি শিবির রয়েছে। তারা এখন ত্রিপুরা রাজ্যে সন্ত্রাসবাদ চালানোর চেষ্টা করছে। বুধবার সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির 21তম রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ তথ্য তুলে ধরেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সরকার। ত্রিপুরা রাজ্যের সন্ত্রাসবাদীরা এখন দুর্বল হয়েছে, কোণঠাসা হয়েছে, তবে একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি। এখনও পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে ত্রিপুরার জঙ্গিদের 18 থেকে 20টি শিবির রয়েছে। তারা এখন ত্রিপুরা রাজ্যে সন্ত্রাসবাদ চালিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। বুধবার সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির 21তম রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই তথ্য তুলে ধরেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। সেই সঙ্গে তিনি আরও জানান, এই সকল জঙ্গিদের একটা অংশ এখন হতাশায় ভুগছে। তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছে, কিন্তু পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এই সকল জঙ্গিদেরকে ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাওয়ার জন্য প্ররোচনা দিচ্ছে। কিছুদিন আগে বাংলাদেশে এসে জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগে এক ISI-কে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে ওই ISI সেই দেশের জেলে রয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। সামনে ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে জঙ্গিরা রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা করবে, তাই রাজ্যের সকল অংশের মানুষকে সজাগ থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। কোনো কারণ নেই, সন্ত্রাসবাদীরা দুর্বল হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে, কোণঠাসা হয়েছে, কিন্তু তারা নিশ্চিহ্ন হয়েছে, এটা ভাবলে ভুল করবেন। এখনো বাংলাদেশে সন্ত্রাসবাদীদের 18 থেকে 20টা ঘাঁটি আছে। তাদের একটা অংশের মধ্যে হতাশা, তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবার চিন্তা করে, কিন্তু তাদের একটা অংশ এখনো হাতে অস্ত্র নিয়ে জঙ্গলে ঘুরে ঘুরে ত্রিপুরায় অশান্তি বাঁধিয়ে রাখবার জন্য তারা সক্রিয়। এদের পেছনে পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা ISI এরা সক্রিয়। যারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, তারা যাতে ফিরে আসতে না পারে তাদেরকে বুঝাবার জন্য কিছুদিন আগেও ISI এর গুপ্তচর পাকিস্তান থেকে বাংলাদেশে এসছে। তাদেরকে বুঝাবার জন্য
বাংলাদেশের পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং এরা এখন জেলখানায় আছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে যেটা বলবো, ষড়যন্ত্র গভীর, আসন্ন এডিসি নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে না পারে তার জন্য নানা দিক থেকে বাম বিরোধী অশুভ শক্তি, মার্ক্সবাদী কমিউনিস্ট বিরোধী অশুভ শক্তি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুর পরিষদ এলাকায় বিদ্যুতের খুঁটি লাগানোর জন্য গর্ত খুঁড়তে গিয়ে সন্ধান পাওয়া গেল ঐতিহাসিক মূর্তির অংশ। ঘটনা বিলোনিয়া পুর পরিষদের আর্য কলোনিতে। বিদ্যুৎ ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য পুরো এলাকায় বিদ্যুতের নতুন লাইন লাগানোর জন্য প্রক্রিয়া চলছে। এজন্য বিভিন্ন জায়গায় খুঁটি লাগানোর কাজ চলছে। আর এই খুঁটির জন্য গর্ত খুঁড়তে গিয়ে বিলোনিয়া পুর এলাকার পুর পরিষদ থেকে ঢিলছোড়া দূরত্বে আর্য কলোনি দ্বাদশ স্কুলের সামনে দীপক বণিকের বাড়ির সামনে গর্তের মধ্যে একটি মূর্তির ন্যায় দেখতে, পাথরের মূর্তির একটা মাথার মতো দেখতে কিছু একটা পাওয়া যায়। ঘটনার বিবরণে জানা যায়, গর্ত খুঁড়ছিলেন এক উপজাতি শ্রমিক। সে গর্ত খুঁড়তে গিয়ে এই মূর্তির মাথার সন্ধান পান। তার কথায় মাটি খুঁড়ার সময় শাবল দিয়ে যখন মাটি খুঁড়ছিল তখন শাবলের গায়ে ইলেকট্রিকের স্পার্ক হলে যেমন হয় ঠিক তেমন ভাবে জ্বলে ওঠে। সে এতে ভয় পেয়ে মানুষকে ডাকাডাকি করতে থাকে। এরপর লোকজন ছুটে আসে এবং মাটি খুঁড়ে পাথরের টুকরোটাকে নিয়ে দেখা যায় একটি পাথরের মূর্তির মাথার মতো কিছু একটা জিনিস। যাওয়ার পরে তখন ওই ইয়েটার কাছে যাওয়ার পর তখন খুব একটু পড়ছিল আর কি। খুব পড়ার পরে কারেন্টের মতন শর্ট হয়েছিল একটু। তখন এরপরে সব দিকে ডাকছিল, এখানে লেবার যা আছি তখন এরপরে সবাই ডাকছিল। ডাকার পরে তখন এখানে কোনো কারেন্ট অনেক বছর হয়েছে। তো এরপরে জায়গাটা কিন্তু আমরা আগে জায়গাটা তো সরকারের নিচে জায়গাটা তো মাটির নিচেতে শিবলিঙ্গ আসলে আমরা কোনো জানিও না। তখন তারা ইলেকট্রিকের কাজ করতে মাটির নিচে এগিয়ে হাইছে, গর্তের সাথে গর্তের নিচে এগিয়ে হাইছে আনি তারা ইয়ে দিছে, ওই সাপ্লাই দিছে দিয়ে তারা আশ্রমে নিয়ে যাবে। তা আমি না আশ্রমে নিয়ে না, এইটা আমরা রাখবো আমরা জায়গাতে আমরা এইখানে থাকি। তো আমরা এখানে রাখছি সবাই তো নিত গা আশ্রমে আমি কইতে না আইডিয়া এইখানে থাকে, এখানে আমরা বসামো, এখানে আমরা এখানে স্থাপিত করাবো। কখন পাইছে? এটা পাইছে 9টা 9:30 আজকে। হ্যাঁ আজকে। ছুটে আসেন আশেপাশের লোকজন। কেউ বলে শিব, কেউ বা বলে গণেশ, আবার কেউ বলছেন হনুমানের মাথা। তবে এটা কতটুকু সত্য সেটা একমাত্র পুরাতত্ত্ব বিভাগ ছাড়া উদ্ধার করা সম্ভব নয়। তবু ধর্মের কথা বললে আমরা একটু ভাবপ্রবণ হয়ে পড়ি। এটা যুগে যুগে প্রমাণিত সত্য। তাই কখনো নাগ পূজা, কখনো জগৎনারায়ণ, কখনো বা বৈষ্ণব সেবা নামে চলে আসছে নানা স্থানে পূজার্চনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড়ের মিশনারি বেসরকারি বিদ্যালয়ের 2য় শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত শিক্ষক সঞ্জয় ঘোষকে 4 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বিশালগড় মহকুমা আদালতের বিচারক পিপি পাল। বিশালগড় শহরের একটি বনেদি তথা মিশনারি বেসরকারি বিদ্যালয়ের 2য় শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত শিক্ষক সঞ্জয় ঘোষকে 4 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বিশালগড় মহকুমা আদালতের বিচারক পিপি পাল। শহরের প্রাণকেন্দ্রে এই নিন্দনীয় ঘটনাটি ঘটে মঙ্গলবার বিদ্যালয় চলাকালীন সময়ে। জানা গেছে, উক্ত দিনে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান চলাকালীন সময়ে সুযোগ বুঝে ওই পাষণ্ড শিক্ষক ছাত্রীটিকে বাথরুমে নিয়ে গিয়ে অশালীন আচরণ করে এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। অত্যাচারিতার শরীরে অভিযুক্ত শিক্ষকের নখের দাগ রয়েছে বলে জানান ছাত্রীটির পিতামাতা। দেখেন, আমি একটা কথা বলি, আমি টিউশন করতেছিলাম। এই সময়ে আমার স্কুলের হেডমাস্টার মাননীয় শ্রী শতদল আচার্য আমাকে ফোন করলো ঠিক 9:30 বাজে। আমি টিউশন করতেছিলাম বিশালগড় আনন্দময়ী সিনেমা হলের ঠিক উল্টো দিকে, মানে কামিনী সার বাড়িতে, মানে গৌরঙ্গ সার ছেলে মানে গৌরব সাহাকে আমি পড়াতেছিলাম। ঠিক এই মুহূর্তে আমার কাছে ফোন এলো শতদল আচার্য যে স্যার আজকে কি স্কুলে কিছু হয়েছে? তখন আমি বললাম কি হয়েছে? তো ওই মানে হরিপদ সাহায্যে তাদের ছেলে রূপক শাহ আমার কাছে ফোন করছে, আমি তাড়াতাড়ি আইতাম, স্কুলে একটা ঘটনা হয়েছে। তো কি হয়েছে না হয়েছে আমার কাছে কিছু হয়েছে না, তাই না আবার আমাদের স্কুলের চেয়ারম্যান ননী গোপাল দেবনাথের সাথে কথা ফোন করে। না কিন্তু আপনার বিরুদ্ধে থানায় যে এফআইআর করা হলো তাকে মিথ্যা আপনি বলতেছেন? একদম পুরোপুরি মিথ্যা, আমি কোনো বিষয়ে তার সাথে যুক্ত নই। আপনার কি মনে হয় এমন তো করার কি কারণ, কি রহস্য আছে? আমি তা বলতে পারি না। হ্যাঁ,
এই বাচ্চাটাকে আমার নিজের ভাগ্নের মতোই দেখি। তার বাড়ি তার দাদুর বাড়ি আমাদের বাড়ির পাশে। আমি জানি না, তার আমার মনে হচ্ছে বাচ্চাটা আইডেন্টিফাই করতে ভুল করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিওয়াইএফআই এর 2015 সালের সভ্যপদ অভিযানকে সামনে রেখে তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত হয় এক গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 2015 সালের সভ্যপদকে সামনে রেখে তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে অন্যান্য সমাজসেবামূলক কর্মসূচির পাশাপাশি সংগঠনের বার্তাকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হলো গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় নেতৃত্ব পার্থ ভট্টাচার্য, প্রশান্ত দেবনাথ, অজিত পাল, শর্মিষ্ঠা রায়, রজত পাল সহ প্রমুখ। বৃহস্পতিবার বিকাল 3টায় সংগঠনের বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্যা শর্মিষ্ঠা রায় এই গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। তেলিয়ামুড়া অঞ্চল এলাকার 13টি ইউনিট থেকে যুবতীরা এই ক্রীড়ায় অংশগ্রহণ করেন। গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় ছিল বাকেট বল, উলুধ্বনি, হাড়িভাঙ্গা, মিউজিক্যাল বল, মোমবাতি প্রজ্বলন, ধামাল নৃত্য প্রভৃতি। এই গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এই প্রতিযোগিতায় যারা পুরস্কৃত হয়েছেন তাদের আগামী 1 মার্চ বিভাগীয় গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ হয়েছে। বিভাগ ভিত্তিক এই অনুষ্ঠানটি হবে টাউন হল প্রাঙ্গণে। যুব ফেডারেশন 2015 সালের সভ্যপদকে সামনে রেখে সারা রাজ্যব্যাপী আমাদের রাজ্য কমিটি বোঝাপড়া এবার 18 মার্চ থেকে 15 মার্চের মধ্যে আমাদের সভ্যপদ অভিযান, এই অভিযানকে সামনে রেখে গ্রামীণ ক্রীড়া শুরু থেকে ক্রিকেট টুর্নামেন্ট, তারই অঙ্গ হিসাবে আজকে তেলিয়ামুড়া লোকাল কমিটির উদ্যোগে আমাদের এই গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান আগামী 1 মার্চ বিভাগ স্তরে টাউন হল প্রাঙ্গণে এই গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে আমাদের 2015 সালের সভ্যপদকে সামনে রেখে। শুধু এই গ্রামীণ ক্রীড়া এবং ক্রিকেট টুর্নামেন্টের সীমাবদ্ধ না, আমরা সভ্যপদকে সামনে রেখে রক্তদান শিবির এবং সাফাই অভিযান, বিভিন্ন কর্মসূচির মধ্যে, সামাজিক কর্মসূচির মধ্যে আমরা আমাদের সংগঠনের বার্তা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 55 নং বাগবাসা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির আহ্বানে 11 দফা দাবির ভিত্তিতে বাগবাসা থেকে শনিছড়া পর্যন্ত এক পদযাত্রা অনুষ্ঠিত হয় আসাম আগরতলা 44 নং জাতীয় সড়কে। 11 দফা দাবির ভিত্তিতে 55 নং বাগবাসা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির আহ্বানে বাগবাসা থেকে শনিছড়া পর্যন্ত এক পদযাত্রা অনুষ্ঠিত হয় 44 নং জাতীয় সড়কে। প্রথমে বাগবাসা তৃণমূল কংগ্রেস ভবন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই মিছিলের নেতৃত্ব দেন 55 নং বাগবাসা ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিমল নাথ, ইন্দ্রজিৎ পাল, বাজিত খান প্রমুখ নেতাগণ। তাদের এই 11 দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বাগবাসা বিধানসভার অন্তর্গত দক্ষিণ গঙ্গানগর চা বাগানের শ্রমিক সহ দরিদ্র সীমার নিচে বসবাসকারী ভূমিহীন পরিবারকে ভূমির বন্দোবস্ত